নমস্কার। বল্লী বেঙ্গলি থেকে আমি সন্দীপ বলছি। সবাইকে আজকের বুক ক্লাবে স্বাগত। আজকের বুক বুক ক্লাবে যেটা আলোচনা হবে আপনারা সবাই জানেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়ের একটা লেখার এটা একটা বেশ বড় উপন্যাস, আপনারা জানেন। একটা আহ, অধ্যায় বা ঠিক একটা পোর্শন আমরা নিয়ে আলোচনা করব, সেটা আগেই দেওয়া হয়েছিল। তো এবং যেটা বলছি, আগেও বলেছি যে এটা একটা আড্ডা, নিখাদ আড্ডা। তো যে কেউ এটা শুরু করতে পারেন। এটা মানে কেউ আম, উম, কারো কিছু, আপনারা যারা দেখেছেন, পড়েছেন, শুনেছেন, কারো কিছু বলার থাকলে শুরু করুন। আম, ঠিক ওই পোর্শনটাকে, কারণ সুনীল গাঙ্গুলির লেখাটা এতটাই বড়, আমরা পুরোটা নিয়ে আলোচনা সত্যি করে কিছু করতে পারবো না মানে এই সময়ের মধ্যে। তো কারো কোনো বিশেষ বক্তব্য থাকলে সেটা দিয়ে শুরু করতে পারেন। আমার কাছে কিছু প্রশ্ন আছে, প্রশ্ন এসেছে, সেইগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি। আমি একটু ওয়েট করছি, কারো কিছু ওই লেখাটা নিয়ে বলার আছে? কেউ কিছু বলবেন? আমি 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 তাহলে শুরু করি। শুরু করি। আহ, আহ, যে প্রশ্নগুলো আহ, সাধারণত মনে আসে, যে প্রশ্নগুলো এখানে আছে, একটা হলো সেই সময় উপন্যাসে পঠিত অংশটিতে কোন সময়ের কথা বলা হয়েছে? What period of time is mentioned in the reading of the novel that time? কেউ এটা নিয়ে কিছু বলবেন? আশা করি আপনারা পড়েছেন ওই পোর্শনটুকু। 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি। হ্যাঁ, অদিতি এবং নিপার বক্তব্য তাই। আর কেউ কিছু সেই সময়ের কোনো, মানে এই এই লেখাটা পড়ে আমরা একটু অন্যভাবে ভাবি। আহ, উম, কি মনে হয়েছে, মানে যে পোর্শনটা আমরা ধরে, এখানে একই কথা আমি বলবো যে এটা তো পুরোটা আলোচনা করা সত্যি খুব টাফ। সো এটা পড়ে ওই সময়টাকে কিভাবে ধরা হয়েছে? হোয়াট ইজ 19th ইউর? সেঞ্চুরি, কিন্তু তখনও কোম্পানির আমল, তখনও ভিক্টোরিয়া সনদ নেয়নি আর কি। তার মানে ব্রিটিশ রুল শুরু হয়নি, কোম্পানির আমল কথাটা লেখা আছে কিন্তু ওই পোর্শনটার মধ্যে যে কোম্পানির আমল। তা এখন তো নিয়ম কানুন, ল অ্যান্ড অর্ডার হয়েছে, সুতরাং কেউ তোমায় আটকে রাখতে পারবে না, ও বলছে না গঙ্গানারায়ণ। ঠিক ঠিক ঠিক, ভালো অবজারভেশন, একদম ভালো। সন্দীপ, আমি হ্যাঁ। একটুখানি বলছি যে হ্যাঁ। এই উত্তরটার জন্য হ্যাঁ। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। কারণ মানে সত্যি কথা কি, এই পুরো দুটো পর্বের বই, উপন্যাসটা দুটো পর্ব, রাইট। দুটো পর্বের প্রথম পর্বের একেবারে শেষ অনুচ্ছেদটুকু পড়া হয়েছে, যেটা কয়েকটা মাত্র পাতা। হুম। একজন কেউ যদি খুব খুঁটিয়ে না পড়েন বা রাইট না রাইট। শোনেন, তাহলে এই কোশ্চেনটার উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ সত্যি ওখানে ওইভাবেই বলা হয়েছে সময়টা, সেই সময়টা কোথায়। কাজেই মানে খুবই উৎসাহজনক উত্তর, হ্যাঁ, মানে না, হ্যাঁ একদম মানে নিয়েছি। খুব হ্যাঁ, ভালো উত্তর, ধন্যবাদ। হ্যাঁ। থ্যাংক ইউ। সামগ্রিকভাবে যদি বলা যায়, এই এই উপন্যাসটির প্রেক্ষাপট হয়তো বাংলা, মানে আমরা বড়ভাবে বড় আকারের সময়ের প্রেক্ষিতটা যদি ধরছে, হয়তো আমরা বলতে পারি যে বাংলার নবজাগরণের সময়টার একদম। হুম, হুম, প্রেক্ষিতে হয়তো প্রেক্ষিতটা পুরো হুম, সামগ্রিক, এবং বাংলার নবজাগরণ যদি বলি সেটাকে আমরা ইংরেজিতে কমনলি বেঙ্গল রেনেসা বলি, যেটা হুম, রামমোহন থেকে শুরু এবং শেষ রবীন্দ্রনাথের মৃত্যুর সঙ্গে শেষ। সো অনেকটা মানে আর্লি 19th সেঞ্চুরি বা লেট 18th সেঞ্চুরি টু 1940-41, যদি আমরা রবীন্দ্রনাথের মৃত্যু ধরি, তাহলে সেই সময়টার একটা বড় স্প্যান অফ টাইম, বাট এখানে ঠিক ঠিক ঠিক। মানে ডেফিনেটলি। এটা, মানে এইটা পুরো লেখাটাই একটা বিরাট ব্যাপার আর কি। মানে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের এটা জানি বলি, মানে তাই না, ওই সময়টাকে যেভাবে ধরা হয়েছে ভাবাই যায় না। আহ, উম, আমরা পরের প্রশ্নে আসি। আমি আবার একই কথা বলবো, যেটা যেহেতু এটা আড্ডার মোডে আমি করতে চাইছি।
কেউ এনি টাইম এনি ওয়ান ক্যান ইন্টারফিয়ার অ্যান্ড কথা বলতে পারে, যে কোনো মানে আলোচনার হয়তো আমি যেটা বলছি সেটা ভালো নাও লাগতে পারে, ঠিক নাও লাগতে পারে, সো প্লিজ ইন্টারফিয়ার, রাইট? আমরা যে প্রশ্নটা, নেক্সট প্রশ্নটাতে যাচ্ছি, সেটা হলো বিন্দুবাসিনী প্রথমে গঙ্গার সঙ্গে আসতে রাজি না হলেও মত পরিবর্তন করলো কেন? বিন্দুবাসিনী initially didn't agree to come with Ganga, but why did she change her mind? এনি টেকার্স কেউ এটা নিয়ে কেউ কিছু, কারো মত আছে কিছু? কি মনে হয়? অজন্ম লালিত সংস্কার, আজন্ম লালিত সংস্কার, যে আমি নষ্ট হয়ে গেছি, আমি আর মানে তোমাকে, যে প্রিয়তম তাকে তো মোটামুটি স্বামী দেবতা এভাবেই তখন মেয়েদের হুম হুম ট্রিট মানে বলা বোঝানো হতো, এখনো হয়। তো হুম তো সেই জন্যে সেই দেবতাকে কি উচ্ছিষ্ট ফুল দেওয়া যায়? সেই জন্যে ও তখন ও তখন পুরো প্রকৃতস্থও ছিল না, নেশার ঝোঁকে ঠিক। বেরিয়ে হুম এসেছে। হুম হুম তারপরে বাচ্চার কথা ভাবছে, সে বাচ্চাও নেই। তো হুম যখন দেখলো যে যখন ওর একটু সম্বিত ফিরেছে, হয়তো গঙ্গার হাওয়াটাও এতে সম্বিত ফিরেছে, তখন ও রিয়েলাইজ করেছে, সেই জন্যই ও উম, তারপরে মানে সে মত কমিটেড পরিবর্তন সুইসাইড আর করেছি। কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ ও জানে যে আমার কোথাও যাবার জায়গা নেই, আমি কোথাও হ্যাঁ। যেতে পারবো না, সমাজটাই সেরকম, যেগুলো আগে বলেই দিয়েছে ওই হুম লোকটি, যে কি যেন, দিয়ে নামটা ভুলে যাচ্ছি। আহ মুরা মুরা কি যেন দেখ, হ্যাঁ, কি যেন হ্যাঁ, একটু যে নামটা, হ্যাঁ একটু একটু উদ্ভট টাইপের নামটা। হ্যাঁ, আমি অদিতি দারুণ একটা কথা ব্যবহার করলেন আপনি। আমি আমাদের এখানে যারা আছেন, যারা নতুন প্রজন্মের আছেন, নিউ জেনারেশনের, যারা আমাদের নেক্সট জেনারেশন আছে, তাদের জন্য বলে দিই, তাদের সুবিধার্থে বলে দিই, আপনি পূজার ফুল, উচ্ছিষ্ট ফুল কি দেবতার পূজায় দেওয়া যায়? কথাটার অর্থ উচ্ছিষ্ট ফুল মানে which has already been used, something that is, can you offer to God, সেই একটা ওদের এর জন্য বলে রাখি যে সামথিং। And not only flower, you can more specifically that when we offer something to God, that's that kind of paesh or anything. So we do not eat that, right? Before হুম হুম before offering to God. So she thought that she was eaten by somebody. So হুম, ওটাই ওটাই মানে ইনফ্যাক্ট রনিতা ওটাই বলতে চাইছে, জাস্ট টু এক্সপ্লেন, রাইট? হ্যাঁ ঠিক। এবং শব্দের মানে ব্যবহারটা উচ্ছিষ্ট, আমি হ্যাঁ। ওটাই হাইলাইট করতে চাইলাম যে রাইট রাইট রাইট, কিন্তু ঠিকই। আমরা ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ, খুব থ্যাংক ইউ। ভালো করেছো, কারণ ইয়ং জেনারেশনকে বুঝতে হবে, তো সরি, আমারও একটু না, ইংরেজি না, জানা না, উচিত না। ছিল। না না, ঠিকই, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আর এই লেখাটা পড়ে আর কারো কিছু মনে হয়েছে যে আলোচনা করা যায় কিছু নিয়ে? যদি আমি একটু আমার হ্যাঁ। না, আচ্ছা, গো হ্যাড, আমি বলেছি যারা বলতে চান তারা বলুন। হুম না আমার যেটা পড়ে জাস্ট আমি, ইটস আ ভেরি স্মল স্লাইস যেটা আমরা পড়েছি, কিন্তু হুম পড়ে যেটা আমার বারবার মনে হচ্ছে যে কিছুই চেঞ্জ হয়নি, সেটাই হ্যাঁ, আর কি। ইট স্টেড হুম কনস্ট্যান্ট ফ্রম, এটা অনেক বছর আগের একটা হিস্টোরিক্যাল ফিকশন, অ্যান্ড দ্য রিয়েল স্টোরি, everyday story has not evolved, especially for women, and a thought process of a society. হুম, আমি একমত পুরো এই কথাটাতে, যে আম, হুম মানে এটাই মনে হচ্ছে যে আহ, তখন মেয়েদের হ্যাঁ, শিক্ষার অগ্রগতি তো কিছুই ছিল না, কিন্তু সেই জায়গা থেকে আজকে মেয়েরা অনেক শিক্ষার দিকে এগিয়ে গেছে ঠিকই, কিন্তু মনের অগ্রগতি কতটা হয়েছে সেটা আহ মানে জিজ্ঞাস্য। সেই জিনিসটা আমার পড়তে পড়তে উপলব্ধি করেছি জিনিসটা আমি। আম, এখনো কি আমরা খুব বেশি আম, সমাজ সমাজ যেটা দেখতে চায়,
তার বাইরে গিয়ে করতে পারি? ঠিক, ভালো বলেছেন নিপা, ঠিকই। আমরা এই যে বেশ অনেকগুলো, প্রায় বছর খানেকের ওপর ধরে আমরা এই বুক ক্লাব নিয়ে আলোচনা করছি, এবং আমরা চেষ্টা করেছি ধারাবাহিকভাবে কিছু ও, আহ, নারীর বিকাশ, অ্যাকসেপ্টেন্স এবং এইসব নিয়ে আমাদের যে গল্পগুলো আগে আলোচনা হয়েছে, তো এখানেও কিন্তু একটা রিলেভেন্স আছে এই লেখাটুকুর মধ্যে। সুনীল গাঙ্গুলির, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাতে আমরা কি আম, আহ, কোনো বিশেষভাবে মানে কিছু ডিফারেন্সিয়েট করতে পারি, মানে ওনার কি আহ, কোনোভাবে এটাকে কি বলবো, উম, প্রতিবাদী বা হোয়াটেভার, মানে সেরকম কিছু মনে হয়েছে না? এটা পুরোটাই আমার কল্পনাপ্রসূত। কোশ্চেনটা আরেকবার রিপিট করো তো। আমি বলছি, আমরা তো প্রায় বছরখানেক ধরে এই বুক ক্লাব নিয়ে আলোচনা করছি, এবং আমাদের, যদি যারা প্রথম থেকে আমরা আলোচনাতে আছি, তো আমরা জানি যে আমরা প্রত্যেকটা লেখাগুলো যে নিয়েছি সেখানে প্রত্যেকটাতেই কিন্তু নারী চরিত্রের এবং তার অগ্রগতি এবং তার যে সমস্যা এবং তা এই এই এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি অনেকবার, তাই না? হুম হুম হুম। আজকের এই পোর্শনটাতে বা পুরো সেই সময়টাতে সুনীল গঙ্গোপাধ্যায় যেভাবে চরিত্রায়ন করেছেন, তাতে কি কোনো কিছু আলাদা কিছু মনে হয় না? এটাও আর একভাবে প্রকাশ? উম, মানে এই ঘটনাগুলোকে যদি বাস্তবে রাখা যায়, হুম, 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 এই চরিত্রগুলোকে যদি বাস্তবে রাখা যায়, এই চরিত্রগুলো কিন্তু আহ মানে আহ চরিত্রগুলোর ওপরে কিন্তু আমরা বইতে যে জাস্টিসটা দেখতে পাই, আমরা বাস্তবে সেটা দেখতে পাবো না। আমি একটা আহ, মানে সত্যি ঘটনা, খুব হুম, রিসেন্ট আমার শোনা, হুম, আমি যদি বলি, আমার মনে হয় আমরা কোথাও ওই জায়গাটা থেকে বেরিয়ে আসিনি। একটি খুব উচ্চশিক্ষিত মেয়ে, হুম, হুম, তারা অল্প বয়সে বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে। হুম, আহ মেয়েটি বিদেশে চাকরি করে, বাচ্চা আছে একটি। হুম, তো আহ, তো হাজব্যান্ড দেশে উম, ভালো কাজকর্ম করেন না হয়তো, হুম, 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 যাই হোক। কিন্তু মেয়েটির সঙ্গে হাজব্যান্ডের মনের সখ্যতাটা নেই। তো মনের সখ্যতা যখন নেই, হুম, হুম, তখন মেয়েটি খুব ভীষণভাবে জায়গাটা খুব ক্লামজি মনে করে এবং সেখান থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু সমাজ পরিবার সবকিছু উতরে মেয়েটি, হয়তো ছেলেটি ভালো, আমি বলছি না খারাপ বা কিছু, কিন্তু হুম, ওর সাথে, ওর মনের সাথে যে কম্প্যাটেবল সেটা নেই। হুম, সেই হুম, হুম, জায়গাটা মিস হুম, করছে, হুম, হুম, প্রচন্ড ভাবে মিস করছে, এবং হুম, প্রচন্ড ভাবে চায় যে এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসি। কিন্তু এত একটা উচ্চশিক্ষিত মেয়ে যে এখন বাইরে বাস করছে, কিন্তু তার পক্ষেও সেই জিনিসটা করা সম্ভব হচ্ছে না, বিকজ এভরিথিং কামস আফটার হার। সো সেই ক্ষেত্রে আম, আহ, সুনীল গঙ্গোপাধ্যায় যখন এই কাহিনীগুলো লিখছে, তখন নিশ্চয়ই এই সংঘাতের মধ্যে দিয়েই তাকে যেতে যেতে হয়েছে হুম, হুম। এবং হয়। মানে সামাজিক প্রতিবন্ধকতাটা এখনো আছে। এখনো আছে, এখনো স্টিল। আছে, মানে আমরা সামাজিক প্রতিবন্ধকতা আছে। হুম, আহ, কিন্তু আমরা আগের থেকে ডেফিনেটলি এগিয়েছি। ডিভোর্স রেট যদি দেখো, হুম, 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 ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স যদি দেখো, ডেফিনেটলি উই প্রগ্রেসড। whether it is good and bad, না, that's a different issue. রাইট, রাইট, কিন্তু ভালো মেয়েটি পয়েন্ট। কেন বেরোতে পারছে না সেটা খুব অদ্ভুত। কারণ যদি সে স্বাবলম্বী হয়, তার যদি নিজের ভরণ পোষণের ক্ষমতা থাকে, এখন সব আছে। আমি যা দেখতে পাই হুম, হুম, চতুর্দিকে, কেউ থাকে না। দ্য লং ডিস্টেন্স রিলেশনশিপ নতুন,
আমাদের সময় ভাবা যেত না, হ্যাঁ হতো, হতো না তা নয়, পুরুষেরা বাইরে চাকরি বাকরি করতো, উইকেন্ডে বাড়িতে আসতো, আবার উইকডেজে চলে যেত। তুলসী চক্রবর্তীর একটা সিনেমাও ওরকম ছিল। আহ, হুম। যাই হোক, কিন্তু আমরা যে পুরো যে বেরিয়ে আসতে পারিনি, আমি এটা সহমত হতে পারছি না। আহ, এটা ডিফারেন্ট, একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে একটা সেটা। বিচ্ছিন্ন ঘটনা, অথবা কেউ বেরিয়ে আসতে পেরেছে, কেউ কেউ পারেনি, পারেন। কারোর সমাজ হচ্ছে এটা। আগে যেমন কেউই বেরোতে পারতো না, সমাজ পুরোপুরি প্রতিবন্ধক ছিল, এখন ঠিক সেই জায়গাটাই নেই। এখন আমরা অনেক উদার, আমরা অনেক কিছু অ্যাকসেপ্ট করতে শিখেছি। হ্যাঁ, আমি এই আহ, প্রসঙ্গটা তুলেছিলাম কিন্তু এই সেটা কারণে। শুধু শহরাঞ্চলে নয় কি, এখনো তো গ্রামে রেপ রেপ হ্যাঁ, ভিকটিম আত্মহত্যা করে। হ্যাঁ, রাইট। এটাই বলছি, বিভিন্ন জায়গা সে কি পরিবেশটা পাচ্ছে। একদম তুমি যদি একদম। একটা উচ্চশিক্ষিত মেয়ে বিদেশে থেকে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যদি বেরোতে না পারে, সেটাকে আমি একটা না, বিচ্ছিন্ন সোশ্যাল ঘটনা বলে মনে করব। রুট খুব গভীরে, সোশ্যাল ট্যাবুর রুট আহ, খুব গভীরে। তারপর বাচ্চা আছে না, বাচ্চার কি পরিচয়, কি করবে, এসব অনেক ব্যাপার, অনেক অথবা ফ্যাক্টর বাচ্চাকে আমরা অ্যাবান্ডন করতে চায় না, না মানে বাচ্চাকে বড় করতে গেলে এটা তার কি বলবো, এটা সমাজ না, এটা হচ্ছে বাচ্চার ওয়েলবিং এর জন্য অনেক সময় তুমি করো না, না। একটা বাচ্চাকে বড় করতে গেলে মা এবং বাবা দুজনে কিন্তু দুভাবে, আহ, মার জায়গাটা বাবা বা বাবার জায়গাটা মা ঠিক একইভাবে কম্পেনসেট করতে পারে না। তাদের দুটো আলাদা অ্যাঙ্গেল থাকে আহ, বড় করার। সেই জায়গাটা থেকে অনেক সময় তুমি আসতে চাও না, তুমি নিজে কম্প্রোমাইজ করো। দ্যাটস আ ডিফারেন্ট রুট, অনেক গভীরে ডেফিনেটলি, কিন্তু রাইট। আমি আমি আমার হ্যাঁ, মনে হয় ঠিক। আমি আসলে আমি কথাগুলির কথা নিয়ে আমি একটা কথা শুধু বলবো, সেটা হচ্ছে যে আমরা আহ, মেয়েরা অনেক বেশি অগ্রসর করেছি। আমার কাছে যেটা আমার ব্যক্তিগত মতামত, এটা কারো উপরে চাপিয়ে দেওয়া নয়, এটা হচ্ছে শিক্ষাগতভাবে আমরা মানে একদম পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছি। এটা এটা স্বীকার করতেই হবে, কোনোভাবেই এটা অনস্বীকার্য নয়। আম, কিন্তু যদি যদি আমি দেখি, হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা তো বটেই, কিন্তু বিচ্ছিন্ন ঘটনাটাও একটা ভালো রকম পার্সেন্টেজ আছে, ঠিক। যেখানে হুম, হুম। যেখানে একটি মেয়ে বিবাহিত বিবাহিত হলেই সেই মেয়েটি যে আবার আরেকটি জায়গায় ভালো ভালো একটি ছেলেকে পেয়ে যাবে, সেটা সেটা আমি খুব কম দেখি। সেকেন্ডলি, ব্যারিয়ার বাচ্চা যদি থাকে, ঠিক। তখন গিয়ে একটি ছেলেদের ক্ষেত্রে যেটা আহ, মানে বিচ্ছিন্ন ঘটনা হলেও ছেলেদের ক্ষেত্রে যে পার্সেন্টেজটা পাবে, মেয়েরা সেইটা এখনো পর্যন্ত পায় না। এটা আমার মানে মানে মতামত আর কি। হ্যাঁ, আমি আসলে হয়তো আহ, একটু প্রসঙ্গের বাইরেই প্রশ্নগুলো করেছি বললে আমরা একটু ও, মানে আজকের আলোচনার বাইরে চলে যাচ্ছি হয়তো কিছুটা। আমি আবার ফিরে আসতে চাইছি। আমার মেন প্রশ্নটা ছিল যে আমরা তো সবাই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাগুলো পড়ি বা পড়েছি। তো ওনার বলিষ্ঠতা, ওনার লেখার এ থেকে কোনো অনুপ্রেরণা যা আজকের স্পেশালি যারা ইয়াং জেনারেশন যারা তারাও পড়ে কিনা, তারা কোনো তাদের কোনো বক্তব্য আছে কিনা, সেটা থেকে আমি প্রসঙ্গতে এসেছিলাম। আমরা যদি আবার এই প্রসঙ্গে চলে যাই, এই লেখাটার প্রসঙ্গে, এখানে আমার মনে হয় এই পরের প্রশ্নটা আমি যেটা পেয়েছি সেটার মধ্যে আলোচনাটা এখন অলরেডি একবার হয়েছে। গঙ্গার কাছে এত ভরসা আশ্বাস পাওয়ার পরেও বিন্দুবাসিনী স্বাভাবিক জীবনে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত না করে জলে ঝাঁপ দিল কেন? হোয়াই ডিড Bindubasini jump into the water without re-establishing herself in normal life, even after getting so much assurance from Ganga? আমার তো মনে হয় এই এটা যখন লেখা হয়েছে, হুম, হুম, মানে প্রথমেই বিদ্যাসাগরের মানে তার যে আহ কি বলবো, তার যে স্যাক্রিফাইস, সারা জীবনের স্যাক্রিফাইস বলতে পারো আমাদের, হুম, বলতে পারি আমাদের দেশের, বিশেষ করে বাংলাদেশের, মানে হুম, বাঙালি মেয়েদের জন্য, বাঙালি সমাজের জন্য যা করেছেন, তার জন্য আমরা এই পর্যায়ে এখনো পর্যন্ত আসতে পেরেছি। নাইলে মেয়েদের যা অবস্থা ছিল, যেরকম অবস্থা ছিল, হুম, হুম, মেয়েরা 100 বার। বাল্য বিবাহ, বিধবা বিবাহ তৈরি, বাল্য বিবাহ বন্ধ করা, বিধবা বিবাহ মানে চালু করা, হুম, হুম, সেখানে বিদ্যাসাগর
এবং বিদ্যাসাগর সাহায্য পেয়েছিলেন ব্রাহ্ম সমাজ থেকে এবং ইংরেজদের থেকেও, যার ফলে এটা হুম প্রতিষ্ঠিত হতে পেরেছে বাঙালি মেয়েরা যে পড়াশোনা করতে পেরেছে। তার জন্য মানে শত শত আমাদের প্রণাম তার উপরে। হ্যাঁ, যে হুম আর সেই সময় যে এত মানে যে কোশ্চেনটা আপনি করলেন যে কেন তাহলেও কেন বিন্দুবালা কেন হুম আত্মহত্যা করতে বিন্দুবাসী। হলো, হুম হুম তার কারণ সমাজটা তখন সেরকম ছিল না। গঙ্গা হুম যতই তাকে অ্যাসুরেন্স দিক না কেন, হুম সমাজে এরকম অবস্থা ছিল না তাকে সে সমাজে নিয়ে যেতে পারে, একটা সমাজে নিয়ে যেতে পারে, তার সঙ্গে বাস করতে পারে বা তাকে বিবাহ করতে পারে, সেরকম অবস্থা সমাজে ছিল না। সে না, সেটা ঠিক, একদম ঠিক বলেছেন। আমি যেটা আমার মনে হয় এই প্রশ্নটা একদম তাই। আমি যেটা জানতে চাইছি সেটা হলো যে বিন্দুবাসিনী নিজেও কি বিশ্বাস করতো যে সে নষ্ট হয়ে গেছে? সে আহ, মানে তার নিজের ধারণাটা কি ছিল? সে যে সত্যি গঙ্গার মানে সেটা কি সমাজের জন্য, না নিজেও নিজেও সেটা ভাবতো যে আমি গঙ্গাকে ঠিক সমর্পণ করতে পারবো না কারণ আমি নিজে নষ্ট হয়ে গেছি? না, সমাজ তো তাকে সেটাই ভাবতে শিখিয়েছে তখন। আচ্ছা। সেটা সেটাই, হ্যাঁ। তার বাইরে তো আর মেয়েরা বাইরে যেতে পারে না, সমাজের থেকে সেটাই তাদের হুম হুম যে তাকে যখন কাশিতে নিয়ে আসা হয়েছে এবং তাকে যখন দোসরা নিয়ে গেছে, তাকে তার হুম উপরে হুম এরকম অত্যাচার করেছে, তার ফলে একটা তার বাচ্চা পর্যন্ত হয়েছিল। হুম হুম, হ্যাঁ, হুম এটা তো সমাজই তার মাথার মধ্যে ঢুকি, মানে তার সমাজই তো তাই তার জন্য। ঠিক সেই ঠিক। সেটার হুম জন্য কি করে সে গঙ্গা নারায়ণকে বিয়ে করে বা গঙ্গা নারায়ণের সঙ্গে সে কোথায় যাবে? তাকে তো আত্মহত্যা ছাড়া আর তো কোনো উপায় নেই তার। আইদা তাকে সেখানে আবার আবার সেই নৌকোতে ফিরে যেতে হয় হুম যেখান থেকে এসেছিল সেখানে। আর হুম যদি না হয় তাহলে যদি তার দুজনকেই তাকে আত্মহত্যা করতে হয়, তাছাড়া তার তো কোনো উপায় নেই। আর আমার মনে হয় বিন্দুবাসিনীর আত্মবিশ্বাসেরও অভাব ছিল একটু মনে হচ্ছে। বিন্দুবাসিনী হয়তো অনুভব করেছিলেন যে গঙ্গার আশ্বাস কিংবা ভরসা দিয়ে তার জীবনের দুঃখ শেষ হবে না। এ- এ- সেটাও একটা হ্যাঁ, মানে আমি ওই প্রসঙ্গটা আনতে চাইছিলাম যে আর হুম কারো এরকম মনে হয়েছে কিনা। হুম না, হুম আমার থ্যাংক ইউ। হুম আরেকটা মনে হয়েছে যে হুম ওই মানে ও গঙ্গারকেও ভালোবাসতো, কিন্তু গঙ্গার তো একটা লাইফ যে সেখানে গিয়ে ও এস্টাবলিশড হবে না। ও হয়তো জায়গা হলে পারে সেই গঙ্গার বাগান বাড়িতে হবে সেইটা। ও হি হুম নো শি নোজ মানে হুম উম, আর ওর আরেকটা যেটা মনে হয়েছে, আত্মহত্যা করলেই ওর মুক্তি, কারণ ওর যদি ধরা পড়ে আমার মনে হয় একটা ইনক্লাইন মিনিং আছে, ইনক্লাইন ওর ভাবনা আছে, সব তো আর লেখক লেখেন না। হুম কারণ গঙ্গার যে শক্তিটা, মানে দ্য অপোনেন্ট দেবী সিংহ ইজ রিয়েলি স্ট্রং। ফলে ও একাই, ওখানে লেখক ক্লু রেখেছেন যে ও মাঝিও হুম আনে, ফলে ওর নৌকো বাওয়ার স্পিডটা ইজ ভেরি লো দেন আদার্স, রাইট? তো সেই জন্য হুম ওদের ধরা পড়ে যাবার সম্ভাবনা মারাত্মক। ধরা পড়লে এ, ওকে আবার সেই ওই নরকে ফিরে যেতে হবে আর গঙ্গার জীবন যাবে। হুম সো হুম হুম দ্যাটস ওয়াই আই থিঙ্ক সেগুলো সব তো আর বলে দেন না লেখক। হুম আমার হুম, পড়তে গিয়ে মনে হয়েছে ওর মৃত্যুটা ওকে দুভাবে বাঁচালো। এক হচ্ছে ও কোনোদিন নিজে বেরিয়ে মরতে পারতো না ওভাবে। রাইট। আর আর একটা মরার সময়ও ও যাকে ভালোবাসতো সে যে এখনো তাকে ভালোবাসে এইটুকু জেনে গেল, তো সেটাও হুম, একটা বড় পাওনা পাও ওর না। জীবনে। হুম হুম। আমার মনে হয়েছে এগুলো পড়তে পড়তে না আর না, কি। ঠিক ঠিক। আর কেউ? আমার যেটা মনে হয়েছে যে গঙ্গাকে যেহেতু ভালোবাসতো, তো গঙ্গার বোঝা হতে চায়নি। তো যখন ও বলছে যে আমি যদি মরে যাই পরজন্মে যেন আমি তোমার স্ত্রী হতে পারি, সেই ভাবনাটা থেকে হুম আমার হুম যেটাই হুম মনে হয়েছে যে ও একটা সুস্থ সামাজিক বন্ধনে মানে বাঁচতে চেয়েছিল। কারোর গলগ্রহ হয়ে বাঁচতে চাইনি, কারোর করুণার পাত্র হয়ে বাঁচতে চাইনি। হুম, তো এটা এটা ভালো আঙ্গিক। হ্যাঁ, কারণ প্রথম হুম থেকেই ওর কথা কেউ শোনেনি ওর। আপনি যদি আগেতে দেখেন বিধুভূষণ, মানে ওর হুম বাবা যে তোকে ঘরে আলাদা বন্ধ করে রেখে দিনের পর দিন অত্যাচারিত হয়েছিল, তারপরে কারোর সাথে দেখা করতে দিত না, ফাইনালি ওকে যখন গঙ্গার সাথে দেখে ফেলে ঘনিষ্ঠ মুহূর্তে, তখন তাকে জোর করে কাশি পাঠিয়ে দেওয়া হয়। তখন সেখানে কেউ কারো কথা শুনেনি। তো কাশিতেও ওনার উপর মানে অসহ্য অত্যাচার হয়েছে, তারপরেও হুম সেখানে ওরা দিয়েছে ওই, যখন ওই নৌকায় দাঁড়িয়ে উনি বলেন যে আমাকে কেউ কিছু দিলে না, মানে সে সন্তানকে চেয়েছিল, সে একটা সুস্থ জীবন চেয়েছিল, সেটা কোনো সময়ও পায়নি।
তারপরে এরপরেও কারো করুণার পাত্র হয়ে কারো গর্ভগ্রহ হয়ে সে বাঁচতে চায়নি। তো সেই কারণেই যেন মানে পুনর্জন্মের বিশ্বাসী বলে হয়তো মৃত্যুকে আলিঙ্গন করলো এই জন্য যে পরজন্মটা যেন তাড়াতাড়ি আসে, সে যেন একটা সুস্থ জীবন এই জন্মে তো হলো না, পরের জন্মে যদি পায়। হুম, এটা একটা ভালো ভাবনা, ঠিক। আর আর কেউ কিছু এই লেখাটা নিয়ে আর কেউ কিছু নতুন করে কিছু বলতে চান? এখানে যদি আমি একটা কথা বলতে পারি। আমি শিওর। সরি, হ্যাঁ হুম। বলো। হ্যাঁ, হ্যাঁ বলো। যেখানে আমার একটা বড় আরেক আমরা যদি বিন্দুবাসিনীর সাইডটা থেকে বেরিয়ে আসি, প্রথম মানে যে যে পাঠের শুরুর দিকে হুম। যেখানে একটা ধর্মীয় প্র্যাকটিসগুলির ব্যাপার বলা হয়েছে, ওটাও আমার কাছে খুব হুম। ইন্টারেস্টিং লেগেছে, যেখানে ত্রৈলঙ্গ স্বামীর উল্লেখ করা হয়েছে এবং হ্যাঁ, এটা কিভাবে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তো তুমি বলো যে বলো, এটা বলো। হ্যাঁ, সেই হ্যাঁ। যে যে দর্শনার্থীরা এবং হুম। যারা ভক্তরা তাদের তাদের থেকে যে আমরা এটা পাচ্ছি, তাদের যে কার্যকলাপটা আমরা দেখতে পাচ্ছি সেটার মধ্যেও, এবং তার মধ্যে বর্তমানেরও কিছু একটা ছোঁয়া আছে যেটা আমরা ইদানিং কালে দেখতে পাচ্ছি, যে সেখানে আমরা কিছুটা আহ, সেই সময়ের থেকে ফারাকটা যে খুব মানে একটু সামঞ্জস্য রয়ে গেছে সেই বিশ্বাসগুলোর মধ্যেও। এবং সেখানে ওইটাও আমার খুব লেগেছে যে আমরা হুম। একটা তো দেখলাম সামাজিক মেয়েদের একটা পরিস্থিতি, কিন্তু ধর্মের ব্যাপারটাও আমরা কিছুটা দেখলাম আর কি, সেটাও আমার মনে হয়েছে একটা হ্যাঁ, আহ, এবং এখানে হ্যাঁ, আচ্ছা, সংহিতা বোধহয় কিছু বলছিল। আমার এই প্রসঙ্গে একটাই কথা বলার আছে, যেটা এই প্রশ্নটাতে এসছে, যে হঠাৎ করে তৈলঙ্গ স্বামীর ঘটনাটা নিয়ে লেখক এই অনুচ্ছেদটা কেন শুরু করলেন। তুমি ঠিক ওটাতেই বলছো তো, কিন্তু তুমি কিন্তু বললে না তোমার কি মনে হয়েছে। মানে মানে এই যে আহ, এই যে ধর্ম নিয়ে যে যেটা বলছো, আহ, মানে কি মানে লেখক কি বোঝাতে চেয়েছেন? যেটা আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আহ, সুনীল গাঙ্গুলির মতো লেখক আমি ধরে নিচ্ছি তিনি তার মধ্যে ধর্মীয় গোঁড়ামি কম, এবং তখনকার প্রেক্ষিতে যে যেই ধর্মীয় গোঁড়ামিটা হুম। কিছুটা ধরা পড়েছে যে যেটা তৈলঙ্গ স্বামীর ভক্তদের মধ্যে, হুম। এইটা সে এবং সেখানে উল্লেখ করছে যে গঙ্গানারায়ণ সেই ওই ওই প্র্যাকটিসটাকে একটু তার থেকে সরে আসছে। তো হুম। যেহেতু গঙ্গা নারায়ণকে আহ, আমাদের কাছে অনেকটাই সে একটা আদর্শ চরিত্রের মতো হুম। হুম। এসে দাঁড়ায়, হুম। তখন আমাদের মনে হচ্ছে যে তার মধ্যে দিয়ে হয়তো একটা কিছুটা সুনীল গাঙ্গুলিরও সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাবনাটা এবং ধর্ম সম্বন্ধে ধর্মীয় গোঁড়ামি সম্বন্ধে আমি ধরে নিতে পারি যে এইগুলোকে উল্লেখ করে তারও ভালো লাগছে না, এটা তার মনে হয়। সন্দীপ, হ্যাঁ, আমি বলো। একটা কথা বলতে পারি? হ্যাঁ, শিওর, বলো। আমার একটা জিনিস মনে হয়েছে যে ত্রৈলঙ্গ স্বামীর ঘটনাটা দিয়ে কেন শুরু করলেন, তার আমার যে কারণটা মনে হয়েছে যে তুমি যদি পড়ো তাতে দেখবে যে উনি পরের দিকে ব্যাখ্যা করছেন যে ত্রৈলঙ্গ স্বামীর মধ্যে যে একটা দৃঢ় চেতা, সমস্ত ওই যে বলছে না যে উনি বলছেন যে উনি তো কোনোদিন এগুলো বিশ্বাস করেন না, তবুও তার মনে হচ্ছে হয়তো ত্রৈলঙ্গ স্বামীর মধ্যে কিছু একটা আছে, না হলে উনি এত নির্বিকার, এত মনঃসংযোগ করে করছেন কিভাবে, এই ধরনের একটা তার গুণ ব্যাপারটা। এবং পরের দিকে ওই পরিচ্ছেদেই বা অনুচ্ছেদই যদি বলো, হুম। সেখানে কিন্তু ওই গুণগুলোকে গঙ্গানারায়ণের মধ্যেও দেখা যাচ্ছে, এরকমই একটা ব্যাপার কিন্তু আমার পড়ে মনে হয়েছে। সেই জিনিসটাকে বোঝানোর জন্যই হয়তো ওটাকে এনেছেন। অবশ্যই পুরো গল্পটার পরিপ্রেক্ষিতে তখনকার দিনের কুসংস্কার কি লেভেলে ছিল সেটা তো আসছেই, কিন্তু গঙ্গানারায়ণের চারিত্রিক দিকটাকে তুলে ধরার জন্য হয়তো ত্রৈলঙ্গ স্বামীকে কিছুটা আনা হয়েছে। কুড বি বোথ। আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আম, আহ, আমি হ্যাঁ, সংহিতা কিশোর বলছিলে, তুমি বলো। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম যে এই সুনীল গঙ্গোপাধ্যায়, হুম। and I feel bad যে আমি পুরোটা পড়িনি, কিন্তু যেইটুকু পড়ে আমার মনে হয়েছে there is a lot of symbolism, irony, যেগুলো মানে লিটারারি ডিভাইস অনেক ইউজ করা হয়েছে, যে সিম্বলিজম, যেমন গঙ্গা নারায়ণের নাম বা বিন্দুবাসিনীর নাম আম,
এত আম, কি বলবো, রিলিজিয়াস ফ্যানাটিসিজম আছে এবং সেখানে অ্যাকচুয়াল মানুষের কোনো আদর নেই। সেটা একটা আয়ারনি, কিন্তু সিম্বলিজম, যেমন ধরো গঙ্গা নারায়ণ নাম যেটা, এই লোকটা গঙ্গা, সাপোজেডলি হোলি রিভার, নারায়ণ গডের নাম। হুম। তো ওর মধ্যে চারিত্রিক যে গডলিনেসটা আছে সেটা দেখাচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বিন্দুবাসিনী, বিন্দু ইজ মাইনিউট অ্যান্ড শি লিভস অ্যাজ আ মাইনিউট ক্যারেক্টার। আমি জানি না এই নামগুলো, মানে জাস্ট পড়ে আমার, জাস্ট দ্যাটস হাউ আই ওয়াজ ইন্টারাক্টিং উইথ দ্য থিং, কিন্তু মনে হচ্ছিল যে হয়তো এই নামগুলো ওই জন্যই, মানে এইগুলো দেখাবার জন্যই এইভাবে পিক করা হয়েছে। এবং শেষে যখন বিন্দুবাসিনী, সেই ছোট্ট মাইনিউট পার্ট অফ দ্য সোসাইটি, যখন এই সিম আত্মহত্যা করলো অ্যান্ড শি জাম্পড ইনটু দ্য গঙ্গা, রাইট, which she ও হুম। submitted herself to her হ্যাঁ love হ্যাঁ হ্যাঁ, in in a symbolic way. এইটা ভেরি হ্যাঁ আমার মনে হচ্ছে, ভেরি I ওয়েল don't know if সেড। that makes হ্যাঁ 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 sense or হ্যাঁ হ্যাঁ that's খুবই, just আমি my এটা thought. এভাবে ভাবিনি, খুব। দারুণ আমি বললে, এটা এরা হ্যাঁ দারুণ। দারুণ দারুণ বলেছো, হ্যাঁ হ্যাঁ, একদম। আমার আমিও তাই এটা মনে হয়। ভাবিনি। হ্যাঁ, ঠিক। just thought. থ্যাংক ইউ। হ্যাঁ, আর আর কেউ, আর কেউ কিছু? এটা খুব, না এটা খুব ভালো, আমি সত্যি করে এইভাবে ভাবিনি। আমিও দারুণ ভাবিনি এটা। ঠিক করেছো। হ্যাঁ, আমাদের নতুন প্রজন্মের কেউ, এনিবডি ওয়ান্টস টু শেয়ার এনিথিং, এনি? নতুন প্রজন্মে আমার বাদ কেউ আছে এখানে? আমি জানি না, That's you, জাস্টিন। দেখতে তুমি বলো। আমার শুধু আমি জাস্টিন, একমাত্র আছি। হ্যাঁ আচ্ছা, তুমি বলো। আমরা সোমককেও ধরতে পারি, হ্যাঁ, সোমক নতুন প্রজন্ম। আমার আমার মনে হলো যে মানে আমি এই আলোচনার সম্বন্ধে ভীষণ ভালো লেগেছে এইসব কথা শুনতে, কিন্তু আমার পক্ষে এরকম ডিভাইস ব্যবহার করে আমার মানে আমার একটু উঁচু লাগছে একটুখানি। ডিফিকাল্ট। আহ কিন্তু আমি আম, বলবো যে প্রায় যে জিনিসটা যে প্রায় 15-20 মিনিট আগে যে বলা হয়েছে, যে যতই যতই আমাদের সোসাইটির বদল হোক, মানে 152, হুম। 100 মানে গতকাল আগের কথাটা, যে আম, আমরা আমাদের অভিনব টেকনোলজি, শহর এবং মানে প্রযুক্তির সাথে নিজে থেকে আমরা আমরা আধুনিক মনে করি, আহ তবুও আমার উন্নত পরিবেশে আম, বসবাস করার সত্ত্বেও আমরা 150 বছর আগে একই মানুষ হচ্ছি আমরা। আহ তো আহ এবং একটি মানুষ অভিজ্ঞতা এবং আহ সামাজিক সমস্যা যে আমাদের 100 বছর আগে ছিল, প্রজন্ম অতিক্রম করে। হুম 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 হুম। তো এইগুলো সমস্যা বদল হবে না, কোনোদিন বদল হবে না, যতই আমাদের সোসাইটি বদল হোক। হ্যাঁ, মানে হয়তো অনেকটাই ইমপ্রুভ হয়েছে, কিন্তু মানে চেঞ্জ পুরোটাই, উম, মানে কবে হবে বা আদৌ হবে কিনা সেটা সত্যি প্রশ্ন সাপেক্ষ। এন্ড এন্ড দেখো, তুমি যেটা বললে চেঞ্জ হবে না, এন্ড দ্যাট উই অল সেড হ্যাঁ চেঞ্জ হয়নি, এন্ড দ্য রুট অফ দ্যাট ইজ দ্য ত্রৈলঙ্গ স্বামী বিলিফ, রাইট? বিকজ আমাদের ভিতরে ওই জিনিসগুলো এত বেশি গেঁথে আছে, and we cannot get out of that, right? I'm not nothing against ত্রৈলঙ্গ স্বামী, কিন্তু ওই যে primitive beliefs, right? আচ্ছা, ও this bodily fluid is also পবিত্র, things like that, হ্যাঁ, ওইগুলো আমাদের মধ্যে, ওই স্টিগমা গুলো বা ওই বিলিফ গুলো বা ডিফারেন্ট স্টিগমাস এত রয়েছে, সো দ্যাট ইজ ওয়াই দ্য রিয়েল প্রগ্রেস ইজ নট হ্যাপেনিং। ঠিক সেটার ঠিক ঠিক। আহ, সেটাই হয়তো, জানি না তার জন্য উনি প্রথমে ওটাকে উল্লেখ করেছেন কিনা, হতে পারে, আই হতে ডোন্ট পারে। নো। হ্যাঁ, তবে well, একটা কথা
হুম। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই যে সমক খুব একটা সুন্দর ব্যাখ্যা দিল কেন ও ঝাঁপ দিল, গলগ্রহ হয়ে বাঁচতে চায়নি, বা আরো অন্যান্য কারণ দেখালো। তো হুম এই সমস্ত থেকে তো আলটিমেটলি ওই যে ডিফারেন্স, মানে কেন একটা মেয়ে তাকে ঝাঁপ দিতে হবে, এই সমস্ত কথাবার্তা উঠে আসছে, ডিফারেন্সের কথাবার্তা উঠে আসছে। মনে রাখতে হবে যে এই ডিফারেন্সটা অবশ্যই মানে কখনো অ্যাবসলিউটলি 50-50 ইকুয়াল হবে কিনা, বা ওটা খুব বাস্তব হবে কিনা জানি না, কিন্তু আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে। আমরা যেটা হচ্ছে এখনকার দিনে, যেটা ক্রমশ আবার আমরা একটু পিছিয়ে যাচ্ছি, কারণ আমাদের টাকা পয়সা উপার্জন বা আমাদের শিক্ষা সমস্ত কিছু হচ্ছে প্রায়োগিক। মানে প্রায়োগিক শিক্ষায় আমরা প্রচুর অর্থ উপার্জন করছি, কিন্তু সমাজের গুণের জন্য যে বিজ্ঞান সচেতনতা বা ধর্মের সঙ্গে এথনিক এথনিক বলছি, আমি বলতে চাইছি যে নীতি শিক্ষা, এইটাকে ভুলে যাওয়া, এই এই জিনিসগুলো এখন তো উঠে গেছে। মানে আজকাল আমরা ধর্ম বলতে যেটা বুঝি সেই গোঁড়ামি গুলোকে নিয়ে আসছি। যদিও আমরা অসম্ভব পয়সাওয়ালা লোক, অসম্ভব শিক্ষা, বড় বড় শিক্ষা আছে, কিন্তু ভেতরে ভেতরে আমাদের সেইগুলোই আছে, এবং সেগুলোকেই আমরা কিন্তু প্রমোট করছি এখন কর্পোরেট মানি দিয়ে। হ্যাঁ, তো এই সমস্ত ফ্যাক্টর গুলোও কিন্তু কাজ করছে। কাজেই কারুর কাছে প্রচুর পয়সা আছে, কারুর কাছে হুম প্রচুর শিক্ষা আছে, এখন আর তার মানে নেই যে সেই ফ্যামিলিতে একটা হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে, বা একটা পুরুষ বা একটা নারীর মধ্যে সেই ধরনের সমস্যাগুলো ঘুচে গেছে। সেই মানে কাজে ওইটা মনে রাখতে হবে, আমাদের আলটিমেটলি হচ্ছে নীতিগত শিক্ষাটাকে ফিরিয়ে আনা, সত্যিকারের বিজ্ঞান সচেতনতাকে ফিরিয়ে আনা, সেগুলো তো আমরা করছি না। কাজে এই ডিফারেন্সটা থাকবে, সবসময় থাকবে, কিন্তু কমিয়ে নিয়ে যেতে হবে। জানি না বোঝাতে পারলাম কিনা। না, ভালো বলেছো, আমি বুঝেছি। তো একমত তোমার সঙ্গে। আমি একটা জিনিস এই পাঠের থেকে একটু যদি হাইলাইট করতে পারি। হুম আমরা হুম কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম, মানে বলছিলাম যে বিন্দু কি নিজে বিশ্বাস করে, এবং তারপরে কেউ বললেন যে এটা তো সমাজ তাকে শেখায়, মানে তাকে এইভাবেই ভাবতে শিখিয়েছে। যে এখানে লেখা হচ্ছে যে মনসারাম মনসারাম ভদ্রলোকের নাম, সেইখানে অনেকটা আমার কাছে এখানে সমাজের মুখপত্র হয়ে তিনি বলছেন মনে হচ্ছে। গঙ্গানারায়ণ বলছে, তুমি কেন বলেছিলে যে মেয়েটি মরে গেছে? আমি আজ নিজে তাকে দেখেছি। তখন মনসারাম বলছে, ঠিকই তো বলেছিলাম বাবুজি, হিন্দু ঘরের মেয়ে যদি মেয়েকে যদি পরপুরুষে একবার নিয়ে যায়, তাহলে তাকে তো মরাই বলে। এটাই সমাজের চিন্তা। মানে শুধু যে বিন্দু ভেবে নিচ্ছে বা তার কনফিডেন্স হয় সেটা না, সমাজ এভাবেই ভাবছে। মানে এই এই লেখাটার মধ্যেই যেন বোঝা যায় যে সমাজের ইয়েটা কি ছিল আর কি, হুম 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 মনে হুম। হয়েছে। ঠিক ঠিক। আমরা অনেকটা শেষের দিকে চলে এলাম। এই আলোচনা নিয়ে আর কারো কিছু বক্তব্য থাকলে বলুন, আমি একটু ওয়েট করি। তারপরে আমরা পরের বুক ক্লাব নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই সবাইকে, কারো কোনো সন্দীপ, মত আছে কিনা। হ্যাঁ, বলো। সন্দীপ তুমি আহ 2 মিনিট 1 মিনিট যদি সময় দাও, আমার এই গল্প বা সুনীল গঙ্গোপাধ্যায়ের এই এই গল্পের যে এই অংশটুকুর মধ্যেও আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে একটু তুলতে চাই, যে হুম, উনি শিওর, বলো। সেই সময়কালটাকে ধরতে গিয়ে উনি অনেক কিছু নতুন নতুন শব্দ ইউজ করেছেন, যেগুলো আমরা সচরাচর বাংলায় দেখি না ব্যবহার হুম করতে, যেমন তানজাম, পালকি, পৈঠা, সিঁড়ি, এরকম ধরনের বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন, প্রস্তর যেগুলো দারু মূর্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রস্তর দারু মূর্তি, এরকম। মানুষ তারপরে পাহাড়টি। এরকম অনেক কিছু, এটা আমার খুব মানে আকর্ষণীয় লেগেছে। তারপরে যখন ওই ত্রৈলঙ্গ স্বামী মেঝেতে লিখছেন গঙ্গ দকং, হ্যাঁ, আমি হ্যাঁ, কিন্তু হঠাৎ করে ভাবলাম, বাবা এই তো কতদিন শুনি, সেই যখন ছোটবেলায় সংস্কৃত পড়তাম তখন জানতাম উদক মানে জল। হ্যাঁ, রাইট তো রাইট। এই যে ব্যাপারগুলো মানে গঙ্গার জল আর কি, এক বেসিক্যালি গঙ্গ গবাক্ষ, দকং। গবাক্ষটা তাও অনেকটা আমরা জানি। জানলা। হ্যাঁ জানলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এটাই আমি ভাবলাম একটু এখানে বলে একটা বক্তব্য রাখতে পারি কি? হুম, বলো। এই যে আতীশ খুব সুন্দরভাবে এই এইটা প্রসঙ্গটা তুললে যে এই ভাষার উম, ব্যবহার বিভিন্ন ধরনের। আমি জানি না, আমার নিজের কোনো জ্ঞান নেই এই সম্বন্ধে, তবে আমি জিজ্ঞেস করতে পারি যারা জানেন এইখানে, এই ভাষাগুলি, এগুলি কি বাংলা ভাষা নাকি আমরা
আর একটু যদি পিছিয়ে যাই, কারণ বাংলা ভাষা তো স্ট্যান্ড অ্যালোন বাংলা ভাষা নয়, তার মধ্যে অনেক মিশ্রণ হয়েছে। আজকে আমরা আপত্তি করি ইংরেজি হিন্দি কেন বলছি, আমরা ইংরেজির সঙ্গে বাংলা কেন মিশিয়ে রোমান হরফে বাংলা লেখার কেন চিন্তা হচ্ছে। কিন্তু তার আগে আমরা যদি আরেকটু বেরিয়ে যাই, বাংলা কিন্তু স্ট্যান্ড অ্যালোন না, তার সঙ্গে মিলেছে মৈথিলি, ব্রজবুলি, খড়িবলি, হিন্দবি, যে যেটা বর্তমানে নাম উর্দু। এরকম নানান, সংস্কৃত তো আছে, এই সবকটা ভাষার মধ্যেই সংস্কৃত চারিদিকে ছড়িয়ে রয়েছে। কিন্তু আমরা খড়ি বলি, ব্রজ বলি, মৈথিলি, এই সব ভাষাগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এইগুলো কি মিলিয়ে মিশিয়ে উনি ব্যবহার করেছেন? কেউ যদি জানেন এবং বলতে পারেন, তাহলে আমার খুব ভালো লাগবে আর কি, কি ভাষা এগুলো ব্যবহার। কারো জানা আছে? হুম। আরেকবার প্রশ্নটা করবে? বলছি যে এই যে ভাষাগুলো, শব্দগুলো ব্যবহার হলো, এটা তো স্ট্যান্ডালোন বাংলা না, কারণ তানজাম কথাটা বাংলা না মৈথিলি বা ব্রজবুলি কোন ভাষা, মানে সেইটা আমি জানতে, মানে বেস ভাষাটা কি, মানে এবং ধরো ওই তানজাম সংস্কৃত জায়গাটা। শব্দ, মোস্ট প্রবাবলি সংস্কৃত শব্দ। আসলে যুগটাকে ধরার জন্য শুধু শরদিন্দুও করেছেন। শরদিন্দু এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেগুলো সচরাচর, আহ, একটা একটা উদাহরণ দিচ্ছি। শরদিন্দু ডিম্ব শব্দটা ব্যবহার করেছেন। ডিম্ব মানে প্রজারা ডিম্ব করবে, আমি তো বুঝতেই পারিনি যে ডিম্ব মানে তো ডিম, তো ডিম্ব মানে আসলে বিদ্রোহ। তো সেই যুগটাকে ধরার জন্যই আমার মনে হয় যে অষ্টাদশ শতাব্দী, সেই সময় তো মোটামুটি আরবি ফার্সির জয় জয়কার। তো সেই জন্যে, আর সংস্কৃতও রয়েছে, সেই জন্যেই ওই শব্দগুলোতে যাতে শব্দ, আসলে একটা সাহিত্য, সেটা যুগটাকে কি দিয়ে বোঝাবে, লোকে চরিত্র আর শব্দ, তো এই শব্দগুলো যে, আর আর স্থানটা তো হচ্ছে কলকাতা নয়, স্থানটা হচ্ছে বারাণসী। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ওখানে আওয়াধির প্রচলন, আওয়াধির রাইট। প্রচলনটা খুব বেশি থাকার কথা। সেই জন্যই আমি বলছি, আর কারণ সেই জন্য, উর্দুতে আর অরিজিনাল আর ভাষা আওয়াধ। আর ওই অঞ্চলটায় যেখানে এ, মানে কাশী বিশ্বনাথের মন্দির, সেখানে আবার কিন্তু পুরোহিত বা সংস্কৃত সেখানকার জয় জয়কার, কারণ ওইখানে প্রচুর টোল ছিল সেটা। সুতরাং সংস্কৃত ভাষাটাও সঙ্গে অন্য ভাষাটাও মিশে আছে, সেইটা উনি খুব নিপুণভাবে শব্দগুলোকে চয়ন করেছেন। ঠিক, আমার থ্যাংক এটা ইউ। আমার মনে না, হয় খুব, আর হ্যাঁ, খুব ভালো বলেছো অতি, সেটা জিনিসটা তুলে ধরলে এটা ভালো, এবং রনিতাও যেটা খুব সুন্দর আলোচনা, এটা ঠিকই বলেছো। আমরা আর কিছু, আর কেউ কিছু এটা নিয়ে আলোচনা করতে চাই? আমরা মিস করে গেছি কিছু? একটা আমার মনে হয়েছে যে, হ্যাঁ, বলো। উম, একজন বলেছিলেন, মনে হয় রনিতাই, যে হুম। গঙ্গারানায়ণ তো প্রোটাগনিস্ট, সুতরাং গঙ্গারানায়ণের মধ্যে দিয়েই লেখক তার মনোভাব খানিকটা পুশ করতে চেয়েছেন। কিন্তু যদি লেখাটা একটু, ওই পোর্শনটা যদি ভালো করে পড়া হয়, উনি কিন্তু দেখিয়েছেন যে বেশিরভাগ লোকই কিন্তু ধর্মান্ধ, তারা সেই মানে ওর ওই বাথরুম আর কি, ওর প্রস্রাব সেটা হুম। খাচ্ছেও, যেটা থেকে গঙ্গা বমি করে ফেললো। কিন্তু আবার কিছু লোক বলছে না, এটা হতে পারে না। তার মানে কি, ওই নবজাগরণ যে আসছে, তার একটা ক্লু কিন্তু রেখেছে, নট অনলি গঙ্গা নারায়ণ, নট অনলি গঙ্গা নারায়ণ, a portion of people, maybe 25%, বাট একটা ক্লু কিন্তু উনি রেখেছেন যে সবাই বিশ্বাস করছে না। হুম। 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 এবং হুম। মনসারাম চরিত্রটার মধ্যে একটা মানবিক চরিত্র কিন্তু উঠে এসছে, আমরা দেখেছি। হ্যাঁ, সে তো প্রোটাগনিস্ট হলে সাধারণভাবে তো ওর জিনিসটা থাকে, কিন্তু ওই জনসাধারণের মধ্যেও যে একটা ভাবনার সৃষ্টি হচ্ছে যে, না ওই বাবা, যদিও ত্রৈলঙ্গ স্বামীকে আমি অতটা জানি না, কিন্তু ওই সময় পরিপ্রেক্ষিতে আরেকটি বিখ্যাত বই আছে রূপমঞ্জরি, সেখানেও নারায়ণ সান্যাল কিন্তু ত্রৈলঙ্গর এই চলমান শিব শব্দটা উনিও ব্যবহার করেছেন। এবং ওনার মানে ওকে একটা দৈব, সবাই তো এনলাইটেন্ড, কিন্তু তাও ত্রৈলঙ্গ স্বামীকে মানে একটা স্পেশাল জায়গায় রেখেছেন। সেটা আমি ঠিক অতটা জানি না, এখন এখন আলোচনা করার পর আবার ইন্টারেস্ট গ্রো করলো, যদি কিছু পাইটাই কখনো বলবো সবাইকে। আমি একমত আমি নিজে আপনার একদমই সঙ্গে। জানি না। কারণ হুম। আমরা শুধু ওই দিকটা দেখলে হবে না। এই এই যেটা জনসাধারণ করছে, তার সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীকে, তার তার এটাকে না মেশানোটাই মানে হ্যাঁ, প্রেফারেন্স। ডেফিনেটলি, তার একটা ডেফিনেটলি হি বিরাট ওয়াজ অবদান আছে। সামথিং এলস, হি সামথিং। ওই ওয়াজ জন্য সামথিং। অত কত বাবাজিই তো তখন ছিল, কত তান্ত্রিকই তো ছিল, তৈলঙ্গর স্বামীর নাম কিন্তু বারবার উঠে এসছে এই ধরনের হিস্টোরিক্যাল ফিকশনে। সেই জন্যে
হুম হুম আমি হুম। দেখি যদি কেউ কিছু আলোকপাত করতে পারে, আমি অতটা জানার নেই। এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করতেই পারি। তাহলে আজকে আমরা অনেকটাই শেষের দিকে চলে এলাম। আহ, আমরা পরের কারো কি কোনো মতামত আছে পরের বুক? আমি অতীশের থেকে একটা মতামত পেয়েছি, কিন্তু আর কেউ যদি কিছু বলে পরের বুক ক্লাবে আমরা কি পড়তে পারি? আমি একটা বই, কাল আমার সঙ্গে পিউয়ের দেখা হয়েছিল, ও আমাকে বলছে তোমার কিছু সাজেশন আছে, তো আমাকে জিজ্ঞেস হুম করেছিল। তো হুম আমি হুম। ওই বিমল করের জননী গল্পটা, ও আর তার, দারুণ। হ্যাঁ, জননী গল্পটা, আর তার খুব ভালো পাঠও করেছে পৃথার ইচ্ছে ডানা বলে একটা আছে, ভীষণই ভালো, মেয়েটি পড়ে। তো হ্যাঁ হ্যাঁ। আমরা ওইখানে খুব ফ্যান। হুম। তাহলে তো আমরা ওটা ওই, করতে পারি। অবশ্যই তা সবাই আমি কিন্তু ওটা এখানে, এটা সবার ওটা আমি মতামত। শেয়ার করে দিয়েছি পিউকে, গল্পটার পিডিএফ, গল্পটার বইটা বিমল করের আচ্ছা। বাছাই গল্পে কোন পেজে আছে সেটা বলে দিয়েছি। আর তবে এটা আমার জাস্ট একটা সাজেশন, তবে জননী খুব বিখ্যাত একটি গল্প, ছোট গল্প। বিখ্যাত, হ্যাঁ। এবার সবাই কি বলছে, তাহলে এটা আমরা করতেই পারি কিন্তু পরের ইয়েতে। হ্যাঁ অতীশ, রনিতা, সংহিতা, সবাই কথাগুলি দিই। একমত, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদম হ্যাঁ, একদম। নিশ্চয়ই, একমত, একদম। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে ঠিক আছে, তাহলে আমরা ওইটা, ওই ওইটাকে তাহলে সন্দীপ বইটাকে, বই দিতে হবে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকলের সেগুলো জন্য। ওইটা সেগুলো আমি চয়েস। পিডিএফটা দিয়ে দিয়েছি, আমি পিউ, ইমেলেও পাঠিয়ে দিতে পারি যদি সবার হ্যাঁ ইমেল দেন। হ্যাঁ, আমি হ্যাঁ, তাহলে পিউকে সন্দীপদাকে দিয়ে বলবো দেবো। কোঅর্ডিনেট করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা এটা অনেক শেষের দিকে চলে এসেছি, আমি বলবো কথাগুলি দিকে বা, এই আজকের আড্ডাটাকে শেষ করার জন্য কথাগুলি দিই। আজকের আড্ডাটা একেবারে জমজমাট, হুম, অসম্ভব ভালো একটা আড্ডা খুব ভালো হয়েছে। হয়েছে, খুবই ভালো, খুবই মনোগ্রাহী, কত শিখলাম। এবং ভাবনাগুলো, আমরা যেটা, একজন যেটা ভাবছে অন্যজনকে সেটা ভাবাচ্ছে, তার মধ্যে ডেফিনেটলি সমকের ভাবনা, উদিতের ভাবনা। অদিতি তো সবসময় একটা একটা অন্য জায়গায়, ওর পড়াশোনার পরিধির সঙ্গে কারোর তুলনাই চলে না। না না না, আমি যেটা ইভেন ভাবলাম লts of, চললো, যেটা সবচেয়ে বেশি আজকে আমার ভালো লাগলো সেইটা হচ্ছে সংহিতার ভাবনাটা। ও প্রত্যেকটা গল্পের চরিত্রের নামগুলোর সঙ্গে যে সাযুজ্যটা ভেবেছে, আমার মাথায় কখনোই সেভাবে ভাবনাটা আসেনি। এই যে গঙ্গাতে ওর মানে বিন্দুবাসিনী ইজ আ ভেরি ছোট্ট একটা ক্যারেক্টার, কিন্তু সে হচ্ছে আহ, সেই সময় নারীদের প্রতীক। এবং আম, গঙ্গারামের সঙ্গে তার সম্পর্ক সময়ের জটিলতাটাকে তুলে ধরছে এবং সামাজিক সংস্কার প্রচেষ্টার অসম্পূর্ণতাকেও প্রতিফলিত করছে। মানে ওই বিন্দু থেকে তার এই যে জাগরণটা হওয়া এবং আস্তে আস্তে সেখান থেকে উম, আরো উত্তরণ হওয়া, সেইটাকে ভীষণ অসম্ভব ভালো ভালো লেগেছে। ভাবনা। গঙ্গার নাম বিন্দুর নাম, ওটা খুব ভাবিয়েছে এবং ভীষণ ভীষণভাবে মনে রয়েছে। তো আমি একটু শেষে একটু ইংরেজিতে একটু বলে দিই, কারণ অনেক সময় মনে হয় ছোটদের কাছে হয়তো একটু বেটার লাগে শুনতে, আমি জানি না। যাই হোক, দ্য লাস্ট চ্যাপ্টার অফ সেই সময়, সুনীল গঙ্গোপাধ্যায় masterfully weaves the personal story of Bindubashini and Gangaram into the broader historical tapestry of 19th century Bengal. Bindubashini stands as a poignant representative of a time, an emblem of the struggles, resilience, and gradual awakening of women. Her relationship with Gangaram encapsulates the era's complexities, offering both a critique of societal norms and a reflection of the transformative yet incomplete efforts of the Bengali Renaissance. সেই সময়টার এই পোর্শনটাই আমার মনে হয়েছে যে ওই জায়গাটাই সুনীল গঙ্গোপাধ্যায় হয়তো তুলে ধরতে চেয়েছিল। আরো যেটা অদিতি যেটা বলল, যে এই যে শব্দ চয়ন, এই যে তানজাম শব্দটা প্রথম শোনা, শুনিনি কখনো, এই যে শব্দ চয়ন, সেটা সেই সময়কে, সেই কালটাকে তুলে ধরছে। এটাও খুব একটা ইন্টারেস্টিং, মানে খুব খুব ভালো লেগেছে আজকের আলোচনা। আমরা এরকম আলোচনা করতে থাকবো, পড়তে থাকবো। আহ, তোমরা আমাদের সঙ্গে থেকো, বাংলায় থেকো। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ।
নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। 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 হুম।